শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আমি আলী আক্তার পলি, বাংলা প্রথম পত্রের ইনস্ট্রাক্টর। আশা করছি সবাই অনেক ভালো আছে ও সুস্থ আছে এবং চলো শিখির সাথেই আছে। হাজির হয়ে গেছি বাংলা প্রথম পত্রের অসাধারণ একটি লাইভ ক্লাস নিয়ে। জলদি জলদি সবাই জয়েন হয়ে যাও। জয়েন হওয়ার পর পরই আপুকে কমেন্ট করে জানিয়ে দাও কি অবস্থা, কেমন আছো, কে কোথা থেকে জয়েন হচ্ছে। পাশাপাশি আরও একটি কাজ করবো, লাইভটি অনেক বেশি শেয়ার এবং তোমার ফ্রেন্ডদেরকে মেনশন করে দিবে যেন তারাও আমাদের সাথে দ্রুত জয়েন হয়ে যেতে পারে। ওকে, এই মুহূর্তে আমরা একটু চেক করে নিবো অলরেডি আমাদের সাথে কারা কারা জয়েন হয়ে গেছে। আচ্ছা, অনেকেই সালাম জানিয়েছে, সবার সালামের উত্তর একসঙ্গে নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম। এবং আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা বলো তোমাদের পড়াশোনা কেমন চলছে? আচ্ছা, এই এখন পর্যন্ত যারা আমাদের সাথে অলরেডি যুক্ত হয়ে গেছে তাদের যে কাজটা থাকে, তোমরা লাইভটা শেয়ার এবং মেনশন করে দাও, ঠিক আছে? ফ্রি ক্লাস অনেক বেশি শেয়ার এবং মেনশন চেয়েছে, তোমরা লাইভটা শেয়ার এবং মেনশন করে দাও ফ্রেন্ডদের মধ্যে, তারাও আমাদের সাথে দ্রুত ক্লাসটাতে জয়েন হয়ে যেতে পারে। যারা যারা অলরেডি শেয়ার দিয়েছে তারা অবশ্যই আপুকে শেয়ার ডান লিখতে ভুলবা না। জলদি জলদি লিখে ফেলো যে শেয়ার ডান, অনেক বেশি শেয়ার চাই। যেহেতু ফ্রি ক্লাস, তো আমাদের সেই ধারা এখনো অব্যাহত রয়েছে। তোমাদের ফ্রি ক্লাসের উপর যে কন্টেন্ট হয় এবং লাইভ শেয়ারের উপর কন্টেস্ট হয়, হ্যান্ড নোটের উপর কন্টেস্ট হয় এবং সেখানে বিজয়ীরা বিভিন্ন গিফট পাচ্ছে। সেই গিফট যদি তুমি নিজেও পেতে চাও, তো তোমাকে যে কাজটা করতে হবে, লাইভটা অনেক বেশি শেয়ার এবং মেনশন করতে হবে এবং ক্লাস শেষে যেগুলো নোট করছো তুমি, সেগুলো আমাদের হ্যান্ড নোট শেয়ার করার যে গ্রুপটা আছে সেখানে তোমাকে শেয়ার করতে হবে। সো তোমরা এখন যে কাজটা রয়েছে সেই কাজটা হলো যে তুমি এখন লাইভটা শেয়ার এবং মেনশন করবে ফ্রেন্ডদেরকে। সো দ্রুত এটা করে ফেলো। ওকে, যারা যারা লাইভ শেয়ার দিয়েছো তারা অবশ্যই আপুকে ডান লিখবা। আমরা কিছুক্ষণ ওয়েট করব যে বাকিরা আমাদের সাথে যেন যুক্ত হয়ে যেতে পারে, ঠিক আছে? আদাব চন্দ্রিমা। ওকে, আদাব। আপু, ফার্দার প্রিপারেশনে কি একবারে পেমেন্ট করতে হবে? হ্যাঁ, তোমরা যদি যারা FRB 3.0-তে অ্যাড হবা, এখন প্রি বুকিং চলছে, কিছুদিন পরে কোর্স লঞ্চ হবে এবং সেখানে ভর্তি শুরু হয়ে যাবে। তো সেখানে অবশ্যই তোমাদের, যেহেতু আমরা ফাইনাল রিভিশন ব্যাচ নাম অলরেডি দিয়ে দিয়েছি, তো তোমাদের পরীক্ষার আগেই একবার আমাদের সাথে সেই কোর্সটাতে যুক্ত হয়ে গেলে তোমাদের বাকিতে আর কোনো পে করতে হবে না, ঠিক আছে? আয়েশা আক্তার শেয়ার ডান দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, জয়নিং একটু কম লাগছে, তো তোমরা এখন পর্যন্ত যারা আছো সবাই একটা করে শেয়ার দাও। ওকে, আমি 2 মিনিট সময় নিব, এর মধ্যে তোমাদের যার যা প্রশ্ন আছে প্রশ্ন করে ফেলবা এবং লাইভটি শেয়ার এবং পরিচিত ফ্রেন্ডদেরকে মেনশন করে দেবে। শেয়ার দিয়ে দাও, অনেক বেশি শেয়ার দিয়ে দাও যেন অনেকে একসঙ্গে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারে। ওকে, শেয়ার দিয়েছো? আচ্ছা, শেয়ার দিয়েছে কেটে তানজিলা আক্তার আঁকি, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা অলরেডি এখন টপিকস দেখে বুঝে গেছো যে আমরা কি পড়াবো। তাহারই পরে মনে অত্যন্ত সুন্দর একটি কবিতা, এবং যেখান থেকে ইনশাআল্লাহ MCQ তো পাবাই, সিকিউও আশা করা যায় পেতে পারো, কারণ বলা যায় না। সিকিউ দেখা যাচ্ছে আমরা সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট মনে করি সেটা কম ইম্পর্টেন্ট হয়, লেস ইম্পর্টেন্ট থেকে অনেক সময় সিকিউ চলে আসে। তো তোমার ধারণাটা থাকতেই হবে, এবং এখানে এমন কিছু কিছু লাইন থাকে যেগুলো একটু জটিল, যদি তুমি বুঝতে পারো সেক্ষেত্রে তোমার জন্য এটা ইজি হয়ে যায়। মূলত এই কারণে কিন্তু সিকিউ আসার সম্ভাবনাটা অনেক বেশি থাকে,
সহজের পাশাপাশি জটিল বিষয়গুলোর উপরে কিন্তু ফোকাস করতে হবে। তো তোমার এখান থেকে আজকের ক্লাস থেকে সেই বিষয়গুলো তুমি ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করবো তোমাদেরকে সেই বিষয়গুলো বুঝিয়ে দেওয়ার, তোমরা চেষ্টা করবে সেগুলো নোট ডাউন করার, এবং বিষয়টা আসলে কনসেপ্টটা তোমার ক্লিয়ার করে নিতে হবে যেন পরবর্তীতে তুমি প্র্যাকটিস করো, বাট তোমার মূল বিষয়বস্তু মূল থিমটা যেন তোমার মনে থাকে, তুমি বিষয়টা বুঝতে পারো। যখন বুঝে বুঝে পড়বা এবং এভাবে যদি মনে করো মানে পড়তে থাকো, তোমার এমসিকিউগুলো ধরতে ইজি হবে। কারণ এখান থেকে কিছু এমসিকিউ আসে যেগুলো দেখে মনে হয় যে না এটার উত্তর হবে, না এটা উত্তর হবে, কারণ এমসিকিউগুলো থাকেই তো একটু কনফিউজিং। তো সেখানে যদি আমার কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে তাহলে আমার ভুল করার সম্ভাবনাটা কিন্তু বেশি বেড়ে যায়। তো তোমাকে কনসেপ্টটা ক্লিয়ার করে নিতে হবে। আজকের ক্লাসের পর থেকে তোমার আর এ বিষয়ে কোনো টেনশন করতে হবে না ইনশাল্লাহ, তুমি এখান থেকে বুঝে যাবা। অনেকজনকে মেনশন দিয়েছে RS শিলা, থ্যাংক ইউ সো মাচ। তো তুমি তোমার ফ্রেন্ডদেরকে শেয়ার দাও। আর 1 মিনিট 10 থেকে আমরা শুরু করে দেবো, ঠিক আছে? ওকে, যারা আছো, যারা এখন পর্যন্ত আছো তারা ক্লাসটা আরো একবার বলছি, লাস্ট রিকোয়েস্ট, ক্লাসটা শেয়ার করে দাও। আপুতে কত 33 জনকে শেয়ার দিছি। মারিয়া নীলা, থ্যাংক ইউ সো মাচ গিফটের জন্য। পরবর্তী কন্টেস্টের বিজয়ী যেন তুমি হও, তোমার জন্য শুভকামনা রইল। তুমি অনেক বেশি শেয়ার দিয়েছ। শেয়ার দার রোজি একটা থ্যাংক ইউ। যারা আছো আসলে, যারা আমাদের সাথে জয়েন হয়ে থাকে তাদেরকে বলা হয় যে তোমরা আছোই, তোমরা যদি একটা করে শেয়ার দাও তো তোমার পাশাপাশি তোমার আরও ফ্রেন্ডসরা জয়েন হয়ে যেতে পারে, এই আর কি। তো ঠিক আছে, দেখো আমরা ক্লাসটা শুরু করে দিচ্ছি। আজকে আমরা পড়বো তাহারেই পরে মনে। তাহারই পরে মনে কবিতাটির কে লিখেছেন? কবিতাটি লিখেছেন সুফিয়া কামাল। সুফিয়া কামাল মানে আমাদের জন্য কি একজন আশীর্বাদ স্বরূপ একজন ব্যক্তি ছিলেন, যিনি না থাকলে আজকে তোমরা ফোনের ওপাশে এভাবে ক্লাস করতে পারতাম না, এবং আমি এপাশ থেকে তোমাদের এখানে দাঁড়িয়ে ক্লাস নিতেও পারতাম না। কেন বলছি একটু পরে তোমরা এটা বুঝে যাবে। তার আগে শুরু থেকে যারা নোট করবা তারা হচ্ছে খাতা কলম দিয়ে রেডি হয়ে যাবে। আমি যে বিষয়গুলো বলছি সেগুলো নোট করা শুরু করে দেবো। যারা মার্ক করছো তারা অবশ্যই মার্ক করে ফেলো। সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট কবি এবং নারী আন্দোলনের অন্যতম পথিকৃত। নারী আন্দোলনের পথিকৃত থেকে আমরা বুঝতে পারছি যে নারীদের নিয়ে তিনি কি আন্দোলন করেছেন। কারণ আমরা মোটামুটি 2024-এ এসে অনেক কিছু জানি না, বাট এটুকু জানি যে নারীদের চলাফেরা পড়াশোনার জন্য একটা সময় কি অনেক বাধা ছিল, অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে, এবং চাইলেও কেউ এভাবে ফ্রিলি নিজের জ্ঞান অর্জন করতে পারেনি, বিদ্যালয়ে যেতে পারেনি। সেরকম অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন সুফিয়া কামাল, এবং তিনিও বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছে। আর যেহেতু তার নিজের একটা চেষ্টা ছিল, সেই চেষ্টা থেকে সেই সকল বাধাগুলো অতিক্রম করে পড়াশোনা চালিয়ে গেছে, এবং পরবর্তীতে যেন বিভিন্ন নারীর এই বাধার সম্মুখীন হতে না হয়, তারা যেন ইজিলি পড়াশোনা করতে পারে, এটার জন্য তিনি আন্দোলন করেছে বলেই কিন্তু তাকে নারী আন্দোলনের প্রতিকৃতি হিসেবে বলা পরিচিতি ছিলেন। এবার দেখো তার নোট, জন্ম সাল এবং তারিখটা তোমরা একটু নোট করবো। তিনি অ্যাকচুয়ালি কত সালে জন্মগ্রহণ করেছেন? তিনি 1911 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন, একটু নোট খেয়াল করো। এবং 20 জুন 11 খ্রিস্টাব্দ, 1911 খ্রিস্টাব্দে 20 জুন তিনি জন্মগ্রহণ করেছে। এবং আমরা পাশাপাশি একটু মৃত্যুটা দেখে নিব যে তিনি 1999 খ্রিস্টাব্দে 20 নভেম্বর মৃত্যুবরণ করেছে। জন্মগ্রহণ করেছিল বরিশাল। বরিশাল থেকে যারা আছো তারা একটু রেসপন্স করো। তিনি বরিশালে জন্মগ্রহণ করেছিলেন এবং মৃত্যুবরণ করেছে ঢাকায়। তো দেখো যে তার জন্মসাল এবং মৃত্যুসাল মনে রাখাটা একটু ইজি। কেন? তার জন্মসাল দেখছো এখানে 1911, তার মৃত্যুসাল তো কি 1 আর কি 999 না, একটা 1900 আর এদিকে 9 999, আর তার জন্ম 119911। এইটার দিকে একটু যদি কমনলি মনে রাখো না, তাইলে মনে রাখাটা একটু সহজ। এই কারণে এটা একটু বললাম যে তোমরা এটা খেয়াল করবা। আবার দেখো যেটা আছে 20 জুন 20 নভেম্বর। 20 জুন হলো তার জন্ম তারিখ, আর 20 নভেম্বর তার হচ্ছে মৃত্যু তারিখ। ওকে, তো 20 জুন 20 নভেম্বর। এখন তোমাদের সমস্যা হবে মানতে, মাসটা কোন মাসে আসলে জন্ম এবং কোন মাসে মৃত্যু। খেয়াল রাখবা, জন্ম হচ্ছে শুরুর দিকে, মৃত্যুর মাস শেষ দিকে। ওকে, আজকের পর থেকে আশা করি এটা নিয়ে, এটা যদি এমসিকিউতে আসে এটা নিয়ে কনফিউশন তৈরি হবে না।
মৃত্যু শেষ দিকে, নভেম্বর হচ্ছে বছরের শেষ দিকের মাস না, তো মৃত্যুটা তার শেষ দিকে ছিল, আর জন্মটা যেহেতু শুরুর দিকের মাস সেহেতু জুন, 20 জুন তার জন্ম। বরিশাল থেকে আছে কে জানো, আমি অনেক, ওকে ঠিক আছে। তো এবার দেখো যে তার পৈতৃক নিবাসটা কোথায় ছিল। তাই তিনি জন্মগ্রহণ করেছিল বরিশালে, মৃত্যুবরণ করেছে ঢাকায়। তার পিতার বাসা অ্যাকচুয়ালি কোথায় ছিল, সেটা ছিল কুমিল্লাতে। তার পিতার নাম কি ছিল, সৈয়দ আব্দুল বারী, এবং মাতার নাম ছিল সাবেরা বেগম। ওকে, এইটা হচ্ছে একটু মনে রাখার চেষ্টা করবা। এরপরে দেখো যে সময় সুফিয়া কামালার জন্ম, তখন বাঙালি মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন। অর্থাৎ ওই যে একটু আগে বললাম যে তাদের নারীদেরকে গৃহবন্দী করে রাখা হতো, এবং তারা শুধুমাত্র গৃহের কাজ করবে, বাসার ভেতরের কাজ করবে। তারা স্কুল কলেজে শিক্ষা অর্জন বা জ্ঞান অর্জনের কোনো সুযোগ পাবে না, এরকমটাই ছিল। পরবর্তীতে বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে সেই সমস্যাগুলো কি হয়েছে, উত্তরানো হয়েছে। দেখো এরপরে বলছে পারিবারিক নানা উত্থান পতনের মাধ্যমে তিনি স্বশিক্ষায় শিক্ষিত হয়েছিলেন। বললাম যে তিনি মূলত তার নিজের চেষ্টায় এতদূর এসেছিলেন। পরবর্তীতে যখন বাধাগুলো কেটে গেছে, তখন তিনি ভালো মতো তার সাহিত্য চর্চাটা করতে পেরেছে। বাট প্রাথমিক যে জ্ঞান অর্জন, জ্ঞান চর্চা, এগুলো তিনি বাসার ভেতরে স্বশিক্ষায় নিজেকে শিক্ষিত করেছেন। এরপরে দেখো যে এগুলোর কারণে তাকে একটা পরিচয় দেওয়া হয়েছে। তিনি আন্দোলন করেছেন, স্ট্রাগল করেছে মেয়েদের জন্য, নারীদের জন্য, এই জন্য তিনি জননী সম্ভাষণে ভূষিত হয়েছিলেন। তাহলে জননী সম্ভাষণ কোন কবি পেয়েছে বলতো? অবশ্যই সেটা সুফিয়া কামাল। আচ্ছা, যে অনেক বেশি মেনশন করে দিয়েছেন, ওকে একটু শেয়ার করে দাও। তো এবার দেখো যে আমরা সুফিয়া কামালের কিছু উল্লেখযোগ্য গ্রন্থের নাম দেখব। গ্রন্থের মধ্যে কি আছে? সাঁঝের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদ্যত পৃথিবী, এই 4টা নাম আমরা একটু মনে রাখবো। এরপরে তিনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন, তো সেখান থেকে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তার মৃত্যু সরকার। তারপর যেটা এর আগেই বলে দিলাম, ওগুলো পুরস্কারের ব্যাপারে এত কিছু মনে না রাখলেও হবে। মেইন যে পয়েন্টগুলো সেগুলো একটু আরেকবার খেয়াল করো, বলে দিচ্ছি যে তিনি 1911 খ্রিস্টাব্দে 20 জুন বরিশালে জন্মগ্রহণ করেছেন এবং 1999 সালে 20 নভেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেছে। তার পৈতৃক নিবাস ছিল বরিশালে। মূলত তার যে পড়াশোনা করার এই সময়কালটা খুব বেশি স্মুথিং ছিল না, অনেক বেশি তাকে স্ট্রাগল করতে হয়েছে, বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে যাইতে হয়েছে। আর নারীদের নিয়ে যেহেতু তিনি আন্দোলন করেছে এবং নিজে স্বশিক্ষায় শিক্ষিত হয়েছে, নারীদের জন্য আন্দোলন করেছেন, পরবর্তীতে এই কারণে তিনি একটা সম্মাননায় ভূষিত হন, তাকে জননী সম্ভাষণ দেওয়া হয়। এরপরে তার কিছু গ্রন্থের নাম আমরা মনে রাখবো কি, সাঁঝের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদ্যত পৃথিবী। পরবর্তীতে তার মৃত্যুসদা। এইটুকু মূলত তার সম্পর্কে বিভিন্ন তথ্য, এই তথ্যগুলো আমরা মনে রাখবো। পরবর্তীতে কবিতার মধ্যেও কিন্তু তার আমরা একটা বেশ জীবন কাহিনী আমরা তার পাবো একটু পরে। কবিতার মধ্যেও কিন্তু তার কিছু জীবন কাহিনী, জীবন কাল সম্পর্কে দেওয়া আছে, সেগুলো একটু দেখবো। দেখো যে এই পর্যায়ে হ্যান্ড নোট করা যায়, মনে পড়ছে আমার তো হ্যান্ড রাইটিং খারাপ। আচ্ছা, হ্যান্ড রাইটিং খারাপ এটা কোনো ব্যাপার না। আর হ্যান্ড নোট করবা, অবশ্যই তুমি কনটেস্টে অংশগ্রহণ করবা, এটা প্লাস তোমার প্র্যাকটিসটা অনেক বেশি হবে। তুমি একবার শুনতেছো, লিখতেছো, দেখতেছো, সব দিক দিয়ে তোমার প্র্যাকটিসটা বেশি হচ্ছে, তো তোমার মনে রাখার সম্ভাবনাটাও বেড়ে যাচ্ছে। দেখো যে কবিতা যেটা তাহারই পরে মনে, আমরা এখানে বুঝতেই পারছি যে কবিতার নাম থেকে যে কবি কাউকে না কাউকে কি করছে, স্মরণ করছে, কারো স্মৃতি কাতরতা তাকে ভাবাচ্ছে, তিনি কি চিতি কাতর হয়ে পড়ছে। তো এখানে আরেকটু বলে রেখে যে এই কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী এই পত্রিকাতে প্রকাশিত হয়। যেহেতু এটা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হলো, সেখান থেকে এগুলো একটু মনে রাখতে হয় এমসিকিউ এর জন্য। তাহলে আমি বললাম যারা নোট করছো তারা নোট করে ফেলো, আর যারা সাইডে লিখছো বইয়ে তারা একটু লিখে ফেলো যে 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকাতে এই আমার কি তাহারে পরে মানে কবিতাটি প্রকাশিত হয়। এবং এইটা মূলত কি সংলাপ নির্ভর একটি কবিতা, এটাও একটু লিখবা। তো এখানে নাটকীয় ভাবে সংলাপগুলো উপস্থাপন করা হয়েছে বলে এটা নাটকীয় রচনা বলা হয়। তো এখানে নাটকীয় ভাবে যেহেতু বলা হচ্ছে এবং সংলাপ ধর্মী মানে কি ডায়ালগ আছে, তো ডায়ালগ গুলো কাদের মধ্যে হচ্ছে এটা একটু খেয়াল করে। এখানে রয়েছে কবি এবং কবিভক্ত, দুইটা মানুষ এখানে কথোপকথন করছে, এই কারণে এটা সংলাপ ধর্মী কবিতা বলা হচ্ছে। তো এখানে আমরা বুঝবো কিভাবে কোনটা কার ডায়ালগ।
একটু খেয়াল করবা যে কোনটা কার ডায়লগ, এটা বোঝার জন্য তোমরা কবিতার শুরুতে দেখবা যেখানে দুই ধরনের শব্দ ব্যবহার করা হচ্ছে এবং কথাগুলো বিভিন্ন কোটেশনের মধ্যে রাখা হচ্ছে। তো খেয়াল করো যেখানে পাবা তোমরা কহিল এবং কহিলাম, ঠিক আছে? এখন থেকে এই ক্লাসের পর থেকে তোমরা মনে রাখবা কহিল যেটা বলছে সেটা হচ্ছে কবির কথা, এবং কহিলাম যেটা বলছে কবি ভক্তের কথা। ঠিক আছে, কবি এবং কবি ভক্তের মধ্যে যেহেতু কথোপকথন হচ্ছে, তো তোমরা এখান থেকে মনে রাখবে কহিল হচ্ছে কবির কথা, কহিলাম এটা হচ্ছে কবি ভক্তের কথা। তার মানে এখানে বিভিন্ন প্রশ্ন উত্তরের একটা ছোঁয়া আমরা এখানে পেয়ে যাব। তো যাই হোক, এখানে প্রাথমিকভাবে তোমাদের কবিতার সম্পর্কে যেগুলো জানা দরকার সেগুলো বলে দিলাম। এবার আমরা কবিতার লাইনে চলে যাবো। অ্যাকচুয়ালি কবিতার লাইনগুলো থেকে কবি কি বোঝাতে চাচ্ছেন এবং তোমাদের কোন বিষয়গুলো থেকে এমসিকিউ সিকিউ আসে সে ব্যাখ্যাটা তোমরা এবার একটু খেয়াল করবা। প্রথম লাইনে দেওয়া আছে, হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরে। আমি প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা করবো, প্রত্যেকটা শব্দ যে অর্থগুলো তোমার জানা দরকার সেগুলো একটু বলে দেব। দেখো, কবিকে জিজ্ঞেস করছে, নীরব, নীরবতা পালন করছে, কে পালন করছে? কবি। তো কবি ভক্তের মনে প্রশ্ন জেগেছে, হে কবি তুমি নীরব কেন? কেন? ফাগুন একটা বলা হচ্ছে এবং ধরা। ফাগুন মূলত ফাল্গুন মাসকে নির্দেশ করছে, ক্লিয়ার? ফাল্গুন মাসকে বলা হচ্ছে ফাগুন, এবং ধরা অর্থাৎ হচ্ছে অর্থ কি? ধরা অর্থ হচ্ছে পৃথিবী। ওকে, তো ফাল্গুন কোথায় অবস্থান করছে? ধরাতে, অর্থাৎ পৃথিবীতে ফাল্গুন চলে আসছে, ফাল্গুন মাস চলে আসছে। এবং ফাল্গুন মাস আমাদের কিসের জানান দেয়? বসন্তের জানান দেয়। যে এখান থেকে তার মানে কবি ভক্ত কবিকে জিজ্ঞাসা করছে যে প্রকৃতিতে বসন্ত চলে আসছে, এটাকে তুমি খেয়াল করেছো? বসন্তে ভরিয়া তুমি লবে নাকি তব বন্দনা। বসন্তকে কি বলছে? বসন্তকে বরণ করে নিতে বলছে। বরিয়া মানে হচ্ছে বরণ, ঠিক আছে? বরণ করে নিতে বলছে। কারণ কি, আমাদের যে কবি থাকে, আমাদের প্রিয় কবি থাকে, যে যাদের যার যেটা আছে, কবিদের কাজ কি বলতো? প্রকৃতিকে নিয়ে যারা ভাবে, প্রকৃতির মধ্যে চলে গেলে দেখবা যে গুনগুন করে তার কেউ হচ্ছে গায়ক গীতিকার, যারা তারা গান লিখছে, যারা কবি তারা কবিতা লিখছে, এইটাই তো হয়। তারা প্রকৃতি নিয়ে লেখে। তো প্রকৃতিতে যখন যে ঋতু বিরাজ করে তারা সেটা নিয়ে চিন্তা ভাবনা করে এবং মানুষকে নিয়ে চিন্তা ভাবনা করে তারা লিখে। যারা অ্যাকচুয়ালি লিখো তারা ব্যাপারটা বুঝতে পারবা যে তাদের কাছে প্রকৃতিটা কত বেশি ইফেক্ট ফেলে। তো বসন্ত এরকম একটা সময়, যে সময়টা কি হয়, কবিরা রোমান্টিক হবে, বিভিন্ন সুন্দর সুন্দর কবিতা লিখবে, গান রচনা করবে। কিন্তু এবং এগুলো কি আমরা তোমরা যারা কবি ভক্ত আছি, যারা এগুলো আমরা পছন্দ করি, বিভিন্ন সাহিত্য, তারা এগুলো কি করব? উপভোগ করব। তো আমাদের এক্সপেকটেশনই থাকে যে কবিরা এই সময় আমাদের জন্য নতুন কিছু উপহার দিবে। এই যে নতুন নতুন সিনেমা রিলিজ হয়, তো কি হয়, এইটা একটা আমাদের যে বিভিন্ন আন্দোলন গেল, বিপ্লব গেল, আমরা ডিজার্ভ করি না, আমরা এক্সপেক্ট করি না যে এইটা নিয়ে একজন হচ্ছে চিত্রকার বা প্রযোজক একটা সিনেমা তৈরি করবে, আমরা এটা চিন্তা করে। তো কবি ভক্তেরও কিন্তু এরকম একটা চাহিদা আছে, সেও কিন্তু কবির কাছ থেকে চাহিদা এক্সপেক্ট করে যে কবি তাকে এই বসন্তকে নিয়ে, এই প্রকৃতি নিয়ে নতুন কিছু উপহার দিবে। তো যখন কবি অ্যাকচুয়ালি এটা করছে না, যেহেতু কবি এটা করছে না, তো কবি ভক্তের মনে তখন প্রশ্ন আসা শুরু হয়ে গেছে। কারণ কি, যে কেন করছে না? এই যে বরণ, কবি কিভাবে বরণ করবে বসন্তকে, প্রকৃতিকে? তার এই যে বিভিন্ন গীতি রচনা, কবিতা, এগুলো দিয়ে, এইগুলোকে বলা হচ্ছে বন্দনা। তুমি যখন কাউকে বরণ করবে তখন কি দাও? তাকে ফুল দিয়ে বরণ করো। কবি কি দিয়ে বরণ করবে প্রকৃতিকে? তার লিখা দিয়ে, তার বন্দনা দিয়ে, তার রচনা দিয়ে, তার গীতি দিয়ে। তো বুঝতে পারছো বন্দনা দিয়ে কেন বলা হচ্ছে? কবিরা তো এভাবে সুন্দর গুছিয়েই বলে। তো বন্দনা দিয়ে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? আশা করছি ক্লিয়ার হয়ে গেছো যে বসন্তকে বরণ করছে না কবি তার বন্দনা দিয়ে, গীতি দিয়ে। এটা তুমি নোট করে ফেলো, গীতি দিয়ে বন্দনা করছে না। গীতি, কাব্য, উপন্যাস যা কিছু আছে, সে যেগুলো কি করে, লিখে, তার লিখার অংশটাকে বলা হচ্ছে। এরপরে দেখো, কহিল সে স্নিগ্ধ আঁকি তুলি। কহিল, তাহলে এটা কার কথা? কবির কথা। কে কথা বলছে? কহিল, কবি বলছে। স্নিগ্ধ আঁকি তুলি, আঁখি মানে কি আমরা জানি না? চোখ। স্নিগ্ধ মানে কি? কোমল, খুবই নরম কোমল চোখে তাকিয়ে সে বলছে, কবি ভক্ত তাকে নক করেছে, পোক করেছে,
কি ব্যাপার, কি হয়েছে, আপনি কেন লিখছেন না? দক্ষিণ দুয়ার গেছে খুলে, দেখো দক্ষিণ দিক থেকে বসন্তের সময় বাতাস প্রবাহিত হয়। এটা হচ্ছে প্রকৃতির নিয়মেই প্রকৃতিতে এগুলো বিরাজ করে, এবং আমরা এগুলো খেয়াল করি বা না করি, প্রকৃতিতে যখন বসন্ত আসে, বিভিন্ন ঋতু আসে, তখন কি হয়, ওয়েদার চেঞ্জ হয় না, বিভিন্ন কিছু চেঞ্জ হয়। তো এখান থেকে এই যে চেঞ্জটাকে আমরা লক্ষ্য করি, কেমনিভাবে কবি ভক্ত লক্ষ্য করেছে, কিন্তু কবি লক্ষ্য করেনি বলেই এবার কবি জিজ্ঞাসা করছে অ্যাকচুয়ালি কি দক্ষিণের দ্বার কি খুলে গেছে? বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল? খেয়াল করো কি বলছে, বাতাবি লেবুর ফুল, কিসের ফুল? বাতাবি লেবুর ফুলের কথা বলা হয়েছে, আমের মুকুলের কথা বলা হয়েছে, ঠিক আছে। দক্ষিণা সমীর, কিসের কথা বলা হয়েছে? দক্ষিণা সমীর, সমীর মানে হচ্ছে বাতাস, ঠিক আছে। দক্ষিণা সমীর গন্ধে গন্ধে হয়েছে কি অধীরাকুল। এই যে বাতাবি লেবুর ফুল, আমের মুকুল, বিভিন্ন ফুল টুল দিয়ে যখন প্রকৃতিতে বসন্ত আসে, নতুন নতুন গাছে ফুল হয়, তো বিভিন্ন প্রকৃতি থাকে কি গন্ধে মৌ মৌ করে, বাইরে বের হলে বাতাসে মনে হচ্ছে গন্ধ ভেসে বেড়াচ্ছে, যখন দেখবা তোমার বাড়ির আশেপাশে গাছপালা আছে ওইগুলো ফুল ধরছে, এরকম পরিবর্তনটা কিন্তু আমরা মূলত বসন্তে লক্ষ্য করি। তো সেখান থেকে কবি বলছে এগুলো কি অ্যাকচুয়ালি প্রকৃতিতে বিরাজ করছে কিনা, যেহেতু এগুলো বসন্তর নিদর্শন। বসন্তের নিদর্শন কোনগুলা? এই যে আমের মুকুল, বাতাবি লেবুর ফুল, দক্ষিণা বাতাস, এগুলো বসন্তের নিদর্শন। এই নিদর্শনগুলো যখন প্রকৃতিতে দেখা যাবে, কোনো কিছু লক্ষণ যখন প্রকাশ পাবে, তখন তো আমি বুঝে যাবো এই বৈশিষ্ট্যগুলো যেহেতু এখানে আছে, তো এখানে এই প্রকৃতিটা কি করছে, বিরাজ করছে। এইটাই মূলত লেখক অর্থাৎ কবি জানতে চেয়েছে। আর এই জায়গা থেকে যদি আমরা সম্পূর্ণরূপে চিন্তা করি, তাহলে এখান থেকে কি পাই বলতো? এত কিছু যে আসলে প্রকৃতিতে বিরাজ করছে, এটা কবি ভক্ত খেয়াল করেছে, বাট কোন মানুষটা খেয়াল করেনি? কবি খেয়াল করে। কারণ কি? কবি উদাসীন হয়ে আছে, কবির এখানে হাহাকার বোঝানো হচ্ছে, কবির উদাসীনতাটাকে এখানে নির্দেশ করছে। তোমার যখন এমসিকিউতে আসবে অনুধাবনমূলক প্রশ্নে, তখন কিন্তু এরকমই লাইন দিয়ে বলবে এইগুলো দিয়ে নিচের কোনটি প্রকাশ পেয়েছে, কবির রাগ, কবির ক্ষোভ, কবির হাহাকার, কবির বিভিন্ন কিছু, যেটা সঠিক আনসার সেটা থেকে তোমাকে চুজ করে নিতে হবে। এখানে কবির উদাসীনতা প্রকাশ পায়, কবির হাহাকার প্রকাশ পায়। আশা করছি বুঝতে পেরে গেছে। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট করে জানাও। এইবার দেখো, এখনো দেখোনি তুমি কহিলাম। এই যে কহিলাম কথাটা কার? কবি ভক্তে। কবি ভক্ত কেন কি বলছেন? কেন কবি আজ এমন উন্মনা? তুমি উন্মনা মানে কি? উদাসীন। কবি ভক্ত কিন্তু এবার কবির এই প্রশ্ন দিয়ে বুঝে গেছে যে কবি কতটা উদাসীন হয়ে আছে, যে প্রকৃতিতে এত কিছু আসার পরেও সে কিছুই খেয়াল করে নাই। তো এবার জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, তুমি এত উদাসীন কেন, কি হয়েছে? কোথা তব নবপুষ্প সাজ। এই নবপুষ্প সাজটা অ্যাকচুয়ালি কার বলতো? এটা কবির সাজের কথা বলছে। তুমি নিজেকে সাজাওনি কেন? তুমি তোমার বাসা কেন সাজাওনি? প্রকৃতিতে এত নতুন নতুন ফুল রয়েছে, এই ফুল দিয়ে তুমি নিজেকে সাজাওনি কেন? নতুন সাজে সজ্জিত হওনি কেন? এটা হচ্ছে কবি ভক্তের প্রশ্ন কবির ওপরে। কহিল সে সুদূরে চাহিয়া, অলোকের পাথার বাহিয়া। পাথার মানে একটু মনে রাখবা যে পাথার মানে হচ্ছে সমুদ্র, এবং অলোক দিয়ে কি বোঝায়? অলোক হচ্ছে দৃষ্টির অগোচরে, ওকে, দৃষ্টির অগোচরে। একটু খেয়াল করো যে তিনি এবার হচ্ছে, আর এখানে কি বলছে, আরো বেশি উদাসীন হয়ে গেছে। আমরা কেউ কেউ আমাদের প্রশ্ন করলে আমরা অন্যদিকে এমন উন্মনা হয়ে উদাসীন হয়ে আনসার করি না, যে আমাদের দিকে খেয়ালই নাই, এরকম হয়তো এমন ভাবে তাকিয়ে আছে একদম অলোকে, দৃষ্টির অগোচরে। তার দৃষ্টি যে অ্যাকচুয়ালি কোথায় এটা কেউ বুঝতে পারছে না, এমন উদাসীন ভাবে সে তাকিয়ে আছে, এটাই মূলত নির্দেশ করছে। দিয়ে কি বলছে, তারপরে কি বলছে দেখো, যে তরি তার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। দেখো তার প্রশ্ন, দেখো কি উদ্ভট উদাসীন ভাবে সে প্রশ্ন করছে যে এত কিছু, এগুলো কি প্রকৃতিতে আসলেই চলে আসছে, হয়েছে? ডেকেছে কি আমারে, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। এই যে আগমনী গান, বসন্তে যে নিদর্শনগুলো প্রকাশ পেলে প্রকৃতিতে যে বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেলে প্রকৃতিতে বসন্তকে চেনা যায়, বোঝা যায়, সেগুলো কি আসলেই প্রকৃতিতে আছে? এটা হচ্ছে কবির প্রশ্ন। কারণ সে এত উদাসীন হয়েছে, এত চিন্তিত হয়েছে, সেগুলো কিছু খেয়াল করে। তো যে কই এগুলো কি প্রকৃতিতে বিরাজ করছে, আগমনী গান কি বাজছে, কই এগুলো তো আমি দেখিনি, আমাকে তো কেউ ডাকে নাই, আমি তো এগুলো সন্ধান রাখিনি। কহিলাম,
ওগো কবি রচিয়া লহনা আজ গীতি বসন্ত বন্দনা তবে কণ্ঠ শুনি এমর মিনতি। কার মিনতির কথা বলা হচ্ছে? দেখো কার মিনতির কথা বলা হচ্ছে, কার মিনতির কথা বলা হচ্ছে? কবি ভক্তের মিনতির কথা বলছে। কবি ভক্ত কার কাছে মিনতি করছে? কবির কাছে মিনতি করছে। এটা হচ্ছে মিনতি গেল। এবার বলছে কবি ভক্ত ওগো কবি রচিয়া লহনা আজগতি। তারপরে দেখো কবি ভক্ত আবার রিকোয়েস্ট করছে, কবি এখনো সময় আছে, প্রকৃতিতে এখনো বসন্ত আছে, তুমি এখনো কিছু প্রকৃতি বসন্তকে নিয়ে কিছু রচনা করো, কিছু গীতি আমাদেরকে উপহার দাও। বসন্তকে নিয়ে, যে বসন্ত বন্দনা তব কণ্ঠ, আমরা তোমার কাছ থেকে একটা শুনতে চাচ্ছি। এরপরে দেখো কহিল সে মৃদু মধু স্বরে নাই হলো না হোক এবারে। দেখো কবি ভক্ত যখন এত রিকোয়েস্ট করছে তখন সেই রিকোয়েস্টটাকে উপেক্ষা করে আবার বলছে নাই হলো না হোক এবারে, যে হয়নি যখন না হোক এবার চলে যাক প্রকৃতি, আমি এবার কিছুই রচনা করতে পারলাম না। আমার এই গাহিতে গান বসন্তের আনিতে বড়িয়া রহেনি সে ভুলে নিত এসেছে তা ফাগুনে সরিয়া। বড়িয়া মানে আগেই বলেছি বরণ করে নেওয়ার কথা। তো বলছি যে আমি এবার রচনা করি বা না করি, নাই হলো আমার রচনা এবার, তাতে কি হয়েছে? প্রকৃতিতে কি বসন্ত আসে নাই? এসেছে তো, সে তো ভুলে নাই, সে তো ভুলেনি, এসেছে তার ফাগুনের সরিয়া। ফাগুনে মানে কি? ফাল্গুনের কাছে এসেছে, ফাল্গুনে আসা মাত্রই সেটা কি হয়েছে? প্রকৃতিতে সে বসন্ত হয়ে বসন্ত রূপে বিরাজ করছে। তো বলছে আমি রচনা করি বা না করি, আমি মনে রাখি বা না রাখি, প্রকৃতিতে কি বৈশিষ্ট্য, প্রকৃতির কি পরিবর্তন, কি চেঞ্জটা হলো, এটা আমি খেয়াল করি বা না করি, তাতে কি প্রকৃতির কোনো যায় এসেছে? কোনো কিছু? প্রকৃতির তার নিয়মে, প্রকৃতির যে অমোঘ নিয়ম, সেই নিয়মে প্রকৃতিতে ঋতুর পর ঋতুর পরিবর্তনটা লক্ষণীয় হয়। এটাই কিন্তু কবি আরো একবার তার কবি ভক্তকে সান্ত্বনা দিচ্ছে। কহিলাম, দেখো আবার কবি ভক্ত বলছে, এই যে তোমরা সংলাপটা দেখতে পাচ্ছ, একজনের পর যে ডায়লগ, যে কনভারসেশনটা হচ্ছে, এটা আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো, এই কারণেই বলা হয়েছিল। কহিলাম ওগো কবি অভিমান করেছো কি তাই, যদিও এসেছে তবু তুমি তারে করিলে বিথাই। এখন কবি ভক্ত বলছে কি ব্যাপার, কি হলো আমার প্রিয় কবির? সে কি অভিমান করেছে? সে কি রাগ করেছে কোনো কিছু নিয়ে? কেন সে রচনা করতে চাচ্ছে না? এমন উন্মুখ কেন, এমন উদাসীন কেন? এটা কবি ভক্তের প্রশ্ন কবিকে করলো। তখন কবি কি বলছে দেখে, তুমি কেন এটা বৃথা করছো? কহিল সে পরম হেলায় বৃথা কেন ফাগুন বেলা। এই যে তোমরা যেমন তোমাদের উদ্দেশ্যে যেটা বলতে চাচ্ছি, যে তোমরা যেমন একটা সুযোগ পাচ্ছ এখানে ফ্রি ক্লাস করে নিজেকে প্রিপেয়ার করার, তোমরা অনেকে রুটিন পেয়ে ক্লাসে জয়েন হও না, এটা একটা তোমরা বৃথা করছো তোমাদের সুযোগটাকে। তারপরে হচ্ছে যে তোমাদের জন্য এফআরবি যে কোর্সটা লঞ্চ হতে যাচ্ছে, সেটা প্রি বুকিং চলছে, সেটাও তোমরা হয়তো হেলাই ফেলাই বৃথা করে ফেলছো। আমি জানি না তোমরা এখন পর্যন্ত কারা কারা প্রি বুকিং করে ফেলেছো, কিন্তু তোমরা যদি না করো তো তোমাদের কাছেও আমাদের প্রশ্ন থাকবে যে তুমি কেন এরকম একটা সুযোগ পাওয়ার পরে এরকম বৃথাই হেলাই ফেলা নষ্ট করলা। ওকে, দেখো এরপরে বলছে যে কহিল, এবার কবি বলছে কহিল সে পরম হেলায় বৃথা কেন ফাগুন বেলায়, ফুল কি ফোটেনি শাখে পুষ্পারতি লভিনী কি ঋতুর রাজন। ফুল কোথায় ফোটার কথা বলা হয়েছে? ফুল শাকে ফোটার কথা বলা হয়েছে। পুষ্পারতি, পুষ্পারতি কাকে বলা হচ্ছে খেয়াল করো। পুষ্পারতি এখন করেছে, ও আচ্ছা অনেকেই বলছে করেছে। ওকে, বাহ মাশাআল্লাহ, সঞ্জনা প্রত্যেকদিন ক্লাস করে। ওকে, আচ্ছা দেখো পুষ্পরতি, পুষ্পরতি মানে কি বলছে দেখো, ফুলের শুভেচ্ছা, ফুল দিয়ে ফুল নিবেদন। এই যে তোমরা বিভিন্ন ফুল দাও না, ফুলের বন্দনা দাও, ফুলের শুভেচ্ছা দাও, ফুল নিবেদন করো, এটাকে বলা হচ্ছে পুষ্পারতি। এই ঋতুর রাজন দিয়ে কি কাকে বলা হচ্ছে? ঋতুরাজ কে? বসন্ত না? ঋতু রাজা কাকে বলা হয়? বসন্তকে বলা হয়। তো এই যে দেখো বলছে যে ফাগুন বেলায় বৃথা কেন হবে, যেহেতু বললো যে কবি ভক্ত কবিকে প্রশ্ন ছুড়ে দিয়েছে যে তুমি এটা বৃথা করছো, তো কবি তখন বলছে যে বৃথা কেন হবে।
ফুল কি ফোটেনি শাকে, পুষ্পরতি লভেনি কি ঋতুরাজন, প্রকৃতি কি এই যে বসন্তকে কি ফুল দিয়ে বরণ করছে না প্রকৃতি, এই যে গাছপালা নতুন নতুন ফুল দিচ্ছে এগুলো দিয়ে কি বসন্তকে বরণ করা যাচ্ছে না? তাহলে আমাকেই কেন বন্দনা রচনা করতে হবে, আমাকেই কেন গীতি রচনা করতে হবে? এটা হচ্ছে কবির প্রশ্ন। মাধবী কুড়ির বুকে গন্ধ নাই, এখানে মাধবী কুড়ি বলা হয়েছে, এটা অ্যাকচুয়ালি একটা ফুলের না, যেটাকে বলা হয় বাসন্তী ফুলকে বা মাধবী লতা যে ফুল সেটাকে এখানে মাধবী কুড়ি বলা হচ্ছে। বুকে গন্ধ নাই, তোমাদের এক এক জায়গায় অঞ্চল ভেদে অবশ্য গাছের বা ফুলের নাম অনেক সময় চেঞ্জ হয়, সেখান থেকে এটা মাধবী কুড়ি। ঠিক আছে, করে নাই অর্ঘ্য বিরোচন। ঠিক আছে, দেখো অর্ঘ্য বিরোচনের কথা বলছে, আবার কমে গেল, তোমরা আরো যারা আছে শেয়ার দিয়ে দাও। অর্ঘ্য বিরোচন মানে দেখো মাধবী কুড়ির বুকে পড়লে অর্ঘ্য বিরোচন দিয়ে কি বলছে, অঞ্জলি, এই যে অনেকগুলো ফুল দিয়ে অঞ্জলি দেয় না, মানে অনেক ফুলের সমাহার হচ্ছে, অঞ্জলিটাকে এখানে প্রকাশ করা হচ্ছে, অঞ্জলি বা উপহার রচনা। ঠিক আছে, অঞ্জলি বা উপহার মানে অনেক ফুলের সমাহার, যেখানে অনেক ফুল দিয়ে যেটা বরণ করা হয় সেটাকে বলা হচ্ছে যে অর্ঘ্য বিরোচন করে নাই। কারণ প্রকৃতিতে তোমরা খেয়াল করবে বসন্তে তো অনেক ফুল ফোটে, যে গাছগুলো কখনো দেখা যায় না ফুল ধরে না, এই যে ঘাস লতা পাতা আছে সেগুলোতেও দেখবা যে ছোট ছোট ফুল চলে আসছে, এই যে অর্ঘ্য বিরোচন এটাই মূলত বোঝানো হচ্ছে। অর্ঘ্য বিরোচন দিয়ে বুঝে নেই, পূজা নিবেদন, আচ্ছা অঞ্জলি নিবেদন, হ্যাঁ পূজাতেও তো অনেক ফুল একসঙ্গে যেটা অঞ্জলিটা রেডি করা হয় সেটা মানে অনেক ফুল দিয়ে যেটা উপহার প্রদান করা হয়, অঞ্জলি দেওয়া বা উপহার প্রদান করা। ঠিক আছে, হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। লেখক কবিকে ধরো কবি ভক্ত বোঝাচ্ছে, কবি আবার কবি ভক্তকে বোঝাচ্ছে, দুইজনের মধ্যে এমন কনভারসেশন চলছে। তো এখানে আবার কবি ভক্ত কবিকে বলছে হোক যা কিছু হয়ে যাক, অর্ঘ্য বিরোচন হোক, বাসন্তী লতা মাধবী লতাতে মাধবীর কুড়ির বুকে গন্ধ আসে, কোথায় একটু খেয়াল করবে, হ্যাঁ বুকের গন্ধের কথা বলা হয়েছে, কার বুকে গন্ধ, মাধবী কুড়ির বুকে গন্ধ, পুষ্পারতি দিয়েছে, এভরিথিং সব কিছু হয়ে গেছে, সব কিছু হয়ে যাক, তবু তোমার কি হলো, তুমি তো একটু কিছু রচনা করতে পারো, তুমি কেন রচনা করছে না, তোমার কেন এই তীব্র বিমুখতা বসন্তের প্রতি, এই বিমুখতাটা কেন, তুমি কেন বলছো না? কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন, ঋতুরাজ এখানে বলছে, আবার দেখো বসন্তের কথা বলছে, ঋতুর রাজন সেটাও বসন্তকে ইঙ্গিত করে, ঋতুরাজ সেটাও কি বসন্তকে ইঙ্গিত করে। কবি দাও তুমি ব্যথা, এই যে এই লাইনটা কিন্তু অনেক সময় এমসিকিউতেও আসে, আবার হচ্ছে যে যে অনুধাবনমূলক সিকিউতে প্রশ্ন আসে সেখানেও আসে, যে তুমি এই যে এত কিছু উপেক্ষা করে যাচ্ছ, এত উদাসীন হয়ে আছো, এগুলো দিয়ে আমরা তোমার যারা কবি ভক্ত আছি তারা কষ্ট পাচ্ছি, তুমি ঋতুরাজকে উপেক্ষা করছে, বসন্তকে উপেক্ষা করছে বলে কিন্তু আমরা কষ্ট পাচ্ছি। ঠিক আছে, তুমি বন্দনা করছো না কেন, তুমি বন্দনা অর্থাৎ গীতি কেন রচনা করছো না, এটা নিয়ে আমরা কি ব্যথিত, আমরা দুঃখিত, তোমরা কাছ থেকে এটা আমরা চাচ্ছি, আশা করছি, প্রত্যাশা রাখছি, বা তুমি আমাদের প্রত্যাশাকে কি বারবার ভেঙে দিচ্ছ, এই কারণে বলছে যে ঋতুর উপেক্ষা করে এটা তুমি আমাদের কি দিচ্ছ, ব্যথা দিচ্ছ। কহিল সে কাছে সরে আসি, কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী। দেখো এবার সর্বশেষ প্রচেষ্টা চলছে কবি ভক্তকে বোঝানোর জন্য, যে সে এবার কাছে চলে আসছে, কবি ভক্তের কাছাকাছি এসে কি বলছে, কুহেলি, খেয়াল করো কুহেলি অর্থ হলো কুয়াশা, এমসিকিউতে আসে, বা জ্ঞানমূলক প্রশ্ন, সিকিউতে জ্ঞানমূলক প্রশ্ন কিন্তু অনেক সময় দিয়ে দেয়। উত্তরী চাদর, মাঘের সন্ন্যাসী কাকে ইঙ্গিত করছে, শীত, গিয়াছে চলিয়া ধীরে পুষ্প শূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, কেমন হস্তে, রিক্ত মানে হলো শূন্য, শূন্য হাতে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এবার দেখো যে এই যে কুয়াশাচ্ছন্ন, সব থেকে মাঘ মাসে অ্যাকচুয়ালি শীত আমাদের বেশি পড়ে, এবং মাঘের সন্ন্যাসী দিয়ে কুয়াশাচ্ছন্ন চাদর মাখা শীতকে ইঙ্গিত করছে, এবং সেখানে মাঘের সন্ন্যাসী দিয়ে কাকে ইঙ্গিত করছে, শীতকে।
এই যে শীত দিয়ে যদি আমরা চিন্তা করি, শীতে অ্যাকচুয়ালি কি হয় বলো? শীতে সব পাতা ফুল পাতা ঝরে যায়, পাতা গাছপালার গাছগুলো ফাঁকা হয়ে যায়, সেগুলোর পাতা ঝরে যায়, গাছগুলো কি শূন্য হয়ে যায়, রিক্ত হয়ে যায়। এবং যখন প্রকৃতিতে বসন্ত আসে তখন এই যে দেখলাম বিভিন্ন জায়গায় কি বাতাবি লেবুর ফুল ফুটে, দক্ষিণে বাতাস যায়, তারপরে হচ্ছে আমের মুকুল ধরে, এগুলো বিভিন্ন ফুল যেহেতু তখন আসে, এসে কি করে প্রকৃতিকে সাজায়, প্রকৃতিকে সজ্জিত করে। আর তার আগে শীত কি করে প্রকৃতিকে রিক্ত করে চলে যায়। তো এই যে পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে? শীত চলে গেছে এবং প্রকৃতিতে এখন বসন্তে বিরাজ করছে। শীত চলে গেছে, প্রকৃতিতে বসন্তে বিরাজ করছে। শীত কি করে? রিক্ত করে চলে গেছে, শূন্য করে চলে গেছে। এবং কবির দেখো তাহাকেই পড়ছে মনে। কাকে মনে পড়ছে? শীতকে। কবি এই জায়গাতে অবস্থান করছে বসন্তে, বাট শীত যে চলে গেছে কবি ওই জায়গাতে পড়ে আছে, কবি শীতে পড়ে আছে, কবি শীতকে স্মরণ করছে, কবি শীতকে ভুলতে পারছে না। তাহলে শীতে কি এমন ঘটনা ঘটেছে যেটা কারণে ভুলতে পারছে? এটা আমরা ন্যাচারালি এটা চিন্তা করলাম যে এটা দিয়ে ব্যাখ্যাগুলো এটা, যে কবি এখনো শীতে পড়ে আছে, বসন্তকে সে বরণ করে নিতে পারছে না, গ্রহণ করে নিতে পারছে না। এটা মূলত তিনি প্রকৃতি দিয়ে মানব মনের একটা বিষয় তিনি ফুটিয়ে তুলেছেন। এবং এখানে যেটা মূল বিষয় সেটা হচ্ছে এই যে কবির শীত, কবির যে শীত যাকে সে ভুলতে পারছে না, এটা কে? কবির জীবনের প্রথম যে পুরুষ, কবির প্রথম যে স্বামী, তার কথা বলা হচ্ছে, সৈয়দ নেহাল হোসেন। সৈয়দ নেহাল হোসেন প্রথম স্বামী, ঠিক আছে? কবির প্রথম স্বামী ছিল সৈয়দ নেহাল হোসেন, যিনি কি করে আকস্মিকভাবে মৃত্যুবরণ করে, আকস্মিকভাবে তিনি মৃত্যুবরণ করেন, ঠিক আছে? তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন এবং সেটা হচ্ছে দেখো, হ্যাঁ 1932 খ্রিস্টাব্দে, 1932 খ্রিস্টাব্দে তিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন। আর তিনি দেখো কবিতাটা রচনা করেছে 1935 সালে, কবিতা প্রকাশ করেছে 1935 সালে। এবং তিনি এখন তার জীবনে পরবর্তীতে বিবাহ হয়েছে, সেটা হচ্ছে মিস্টার কামালের সাথে, এবং তার নামের সাথে দেখো সুফিয়া কামাল। কিন্তু তার মানে মিস্টার কামাল হলো তার জীবনের বসন্ত, আর সৈয়দ নেহাল হোসেন যে কিনা তার জীবনে শীত, যে শীত চলে গেছে তার জীবনে এখন বসন্তে এসেছে, বাট তিনি বসন্তকে অ্যাকসেপ্ট করে নিতে পারছেন না। সে এখনো তার সেই আগের স্বামী যে মারা গেছে তার কথা চিন্তা করছে এবং তার দুঃখে ব্যথিত হচ্ছে, তার কথা চিন্তা করে, তার স্মৃতি চিন্তা করে তিনি কাতর হয়ে আছে। এটাই মূলত কবিতার মূল বিষয়, যেটা তিনি কবিতার মাধ্যমে, প্রকৃতির মাধ্যমে বোঝাতে চেয়েছেন তার জীবন কাহিনী, তার জীবনে ঘটে যায় কাহিনীটা তিনি এভাবে কবিতার মাধ্যমে প্রকাশ করেছে। যে তাহলে বুঝতে পারছো যে তার জীবনের সব কিছু চলে গেছে, তাকে শূন্য করে রিক্ত করে চলে গেছে সৈয়দ নেহাল হোসেন। পরবর্তীতে তার জীবনকে আবার গোছাতে, সজ্জিত করতে সে মিস্টার কামাল এসেছে, আর তিনি এটাকে অ্যাকসেপ্ট এখন পর্যন্ত করে নিতে পারেনি তখন, বাট হয়তো পরবর্তীতে সে অ্যাকসেপ্ট করে নিয়েছে। বাট মানুষের জীবনের এক এক মানুষের যে গুরুত্ব থাকে সেটাও কিন্তু এখানে অনেকটা প্রকাশ পেয়েছে। এটা হচ্ছে মূলত কবিতার আড়ালে তিনি তার ব্যক্তি জীবনের যে দুঃখ রয়েছে সেটার ছায়াপাত প্রকাশ করেছেন। এটা হচ্ছে মূল বিষয় কবিতার। তবে এখানে আরো কিছু বিষয় যেগুলো রয়েছে, যে প্রকৃতি দেখো যে মানব মনের উপর নির্ভর করে না। মানুষের জীবনে, এই যে কবির জীবনে এখন দুঃখ আছে, কবির জীবনে কিছুদিন পর সুখ আসতে পারে, বা তিনি দুঃখে থাকুন আর সুখে থাকুন, তার ব্যক্তিগত জীবনের দুঃখ কষ্ট তার ব্যক্তি জীবনেই রয়ে গেছে, বাট পরবর্তীতে প্রকৃতির ওপর এটার কোনো প্রভাব বিস্তার করে না। প্রকৃতি তার অমোঘ নিয়মে একটার পর একটা যে পরিবর্তন ঘটানোর সেটা ঘটিয়ে দেয়। প্রকৃতিতে একের পর এক ঋতু বিরাজ করে, প্রকৃতির বিভিন্ন ওয়েদার চেঞ্জ হয়, এগুলো কিন্তু মানুষের জীবনের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। মানুষের জীবনে যদি দুঃখ আসে, দুঃখ চলে যাবে, এতে প্রকৃতির কোনো কিছু যায় আসে না, প্রকৃতির নিয়মে চলে। এটাই মূলত কবিতার মূল বিষয়বস্তু। হ্যাঁ, আশা করছি বুঝতে পেরেছো কি না এটা একটু কমেন্ট করে জানাবা। যদি কোনো কোথাও প্রবলেম থাকে সেটাও একটু আপুকে কমেন্ট করে জানিয়ে দেবেন।
আচ্ছা, সর্বোপরি যদি আমরা চিন্তা করি তাহলে কবি এবং প্রকৃতি, কবি মন এবং প্রকৃতির মধ্যে যে একটা সামঞ্জস্য এখানে দেখাতে চেয়েছে এটা প্রকাশ করে, কিন্তু কবি মন এবং প্রকৃতির মধ্যে এই সামঞ্জস্য, সম্পৃক্ততা, এই নির্ভরতা নেই। কবি ভক্ত সবসময় চেয়েছে যে আমার কবি সবসময় প্রাণোচ্ছল থাকবে, তাকে বিভিন্ন কিছু উপহার দিবে, তার মানে তার বিভিন্ন গান গীতি রচনা এগুলো উপহার দিবে, কিন্তু প্রকৃতিতে বসন্ত এসেছে, কবি এগুলো রচনা করছে না। তখন কবি ভক্তের মনে যখন চিন্তা এসেছে কেন এগুলো করছে না, আর দেখো কারণ কি, কবি তার ব্যক্তি জীবন নিয়ে কখনো সেই সময়টা সুখী ছিল না, তিনি দুঃখের মধ্যে ছিলেন, তার মন খারাপ ছিল, কিন্তু তার মন খারাপ থাকলেও প্রকৃতিতে কিন্তু ঠিকই বসন্ত বিরাজ করেছে। প্রকৃতির যে অমোঘ নিয়ম, সেই নিয়মে প্রকৃতির পরিবর্তনটা হয়ে গেছে, এটাই। এবং পরবর্তীতে সেই ধাপে যদি আমরা চিন্তা করি, কবির ব্যক্তি জীবনের যে ব্যাখ্যাটা টেনেছে, যে কবির ব্যক্তি জীবনের দুঃখের ছায়াপাত করানো হয়েছে, স্মৃতিকাতরতার বিষয়টাকে ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে তার প্রথম স্বামীর কথা বলা হয়েছে, যিনি আকস্মিকভাবে মৃত্যুবরণ করে, যে কিনা কবির কি ছিল, প্রেরণা পুরুষ ছিল। এই যে ওই সময় আন্দোলনে অনেক ঝামেলা গেছে না, আন্দোলন করে করে পড়াশোনা করতেছে, স্বশিক্ষায় শিক্ষিত হয়েছে, সেই জায়গা থেকে সাহিত্য চর্চা এবং শিক্ষিত হওয়ার পেছনে সৈয়দ নেহাল হোসেনের অনেক অবদান ছিল, যে কিনা কবিকে এগিয়ে যেতে সাহায্য করেছে, সাহিত্য রচনায় সাহায্য করেছে। তো হুট করে সে মানুষটা যখন কবির জীবন থেকে চলে গেছে, সে অনেক ভেঙে পড়েছে। তাই প্রকৃতির এই সৌন্দর্য তাকে কি করতে পারছে না, টাচ করতে পারছে না। প্রকৃতির সৌন্দর্য তাকে টাচ যেহেতু করতে পারছে না, সে এটাকে রচনাও করতে পারছে না, বন্দনা দিয়ে বরণও করতে পারছে না, কারণ সে তার ব্যক্তি জীবন নিয়ে ব্যথিত, এবং সেই ব্যক্তি জীবনটাকে তিনি শীত এবং বসন্তের সাথে তুলনা করে কবিতাটি রচনা করেছেন। আশা করছি এবার ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। মানে অর্থাৎ কবির ওই সময় কবির জীবনে কি ছিল, শীতের করুণ বেদনার সুর বাজতেছিল, আবার অন্যদিকে কবির জীবনে কি করছিল, বসন্ত বিরাজ করছিল, কিন্তু কবি মূলত শীতের বেদনায় ব্যস্ত ছিলেন। দেখো তো আমাদের যদি সিকিউ নিয়ে বিষয়ে একটু বলি, তাহলে হচ্ছে দেখবা, খেয়াল করবা যে এখানে যেহেতু সুফিয়া কামালের নিজের ব্যক্তিগত জীবনকে ফুটিয়ে তোলা হয়েছে, ওখানে দেখবা যে কোনো না কোনো ব্যক্তি বা কোনো নাম দিয়ে বা নামহীন ছাড়া গল্প কবিতা আকারে অন্য কারো একটা জীবন এখানে তুলে ধরবে উদ্দীপকে, যে একটা মানুষ হুট করে অ্যাক্সিডেন্টে মারা যেতে পারে, আন্দোলনে মারা যেতে পারে, এরকম কিছু একটা উদ্দীপক দিবে, এবং এটার কারণে দেখবা ওই মানুষটার ওপর যে মানুষটা নির্ভরশীল ছিল, তার একটা অবস্থার করুণ পরিণতির কথা এখানে বর্ণনা করুন উদ্দীপকে দিয়ে, তোমাদের বলবে যে এই উদ্দীপক এবং কবিতার সাথে কোন দিকটা সাথে সাদৃশ্যপূর্ণ, এটা কোন চরিত্রকে নির্দেশ করছে, এখানে কবির সাথে কিভাবে সামঞ্জস্য, বা ঘতে বলবে কিভাবে এই কবিতাটিকে ধারণ করছে, কতটুকু ধারণ করতে পারলো, এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন আসবে। তো যখন তোমরা এই ব্যাখ্যাটা বুঝে যাবা যে তোমাকে কিভাবে ব্যাখ্যা করতে হবে, হ্যাঁ এখানে অবশ্যই কিন্তু কবির জীবনের ব্যক্তি জীবনটাকে যেহেতু তুলে ধরা হয়েছে, তো তোমরা যখন সিকিউ লিখবা, ওখানে যদি এরকম কোনো ব্যক্তির জীবন থাকে, তো ওই জায়গাতে দুই জায়গায় কী করতে হবে, রিলেট করতে হবে, কম্পেয়ার করতে হবে, সাদৃশ্যতা দেখাতে হবে। আশা করছি তোমরা পারবা। প্রি বুকিং কীভাবে, আচ্ছা এটার ইয়েতে আছে কি ভাইয়া, ক্যাপশনে বা কমেন্টে প্রি বুকিংয়ের কিছু, কোথায় ক্যাপশনে প্রি বুকিং কীভাবে করবা বলছো, যে দেখো একটু ক্যাপশনটা চেক করো, ওখানে গিয়ে ফ্রিতে প্রি বুকিংটা করতে পারবা, একদম ফ্রি প্রি বুকিং চলছে, একদম ফ্রিতে প্রি বুকিং চলছে। সো তোমরা দেরি না করে প্রি বুকিংটা করে ফেলো। আর যেহেতু সবাই বলছো যে কারো কোনো প্রবলেম নাই, এক্সাম কিভাবে দিবে, এক্সাম তো যখন প্রশ্ন এক্সামের আগে, তো এক্সাম কখন হয় এই রুটিনটা তোমাদের আগেও দেওয়া হয়েছে, সেই অনুযায়ী এক্সাম হবে এবং পোস্ট করে দেওয়া হবে। ওকে, কারো কোনো প্রবলেম আছে কিনা জানাও।
ওকে পারবো বলছে, ওকে। তোমরা হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নাও, যারা হ্যান্ড নোট শেয়ার করো তারা হচ্ছে যে দেখি যে স্ক্রিনশট ঠিকভাবে নিতে পারো না, তাদের জন্য স্ক্রিনশটটা নিয়ে নাও যেন পোস্ট করতে পারো। নেওয়া হয়ে গেলে ডান লিখবা। ওকে, ঠিক আছে, আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।